ফারিসের কথা শুনে আধার একটু অভিমান করে ওয়াশরুমে চলে যায়। ফারিস ওকে ফাঁকিবাজ বলে দিল। একটু রাগ হয় ওর। 5 মিনিট পরে বেরিয়ে এসে আয়নার কাছে চলে যায়। আধার বলে, আপনি রেডি হয়ে কাজে যাবেন? যেতে হবে, আর আমাদের কলেজে নিয়ে যেতে হবে। ফারিস কফি খাওয়া শেষ করে আয়নার কাছে যায়, নিজের চুল ঠিক করে নেয়। আর ফারিস বলে, আমি রেডি, আপনি রেডি হয়ে নিচে আসেন, লেট করবেন না কিন্তু। আর আপনাকে আমি বকা দেই না, কারণ আমি ফাঁকিবাজ না। কালকে রাতে একটু বেশি কথা বলেছিলেন, তাই বকা দিতে হয়েছে। আর কফি খুব ভালো তৈরি করেন আপনি, অসাধারণ। ফারিস এই কথা বলেই চলে যায়। ফারিসের মুখে নিজের প্রশংসা শুনে অনেক খুশি হয়ে যায়। তখন দরজায় কেউ নক করে। আধার পিছনে তাকিয়ে দেখে তুলি এসেছে। আধার হাসি মুখে নিয়ে বলে, আরে তুলি, তুমি এখানে? আর বাহিরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসো। তুলি ভেতরে যায়। তবে সে খেয়াল করে আধার অনেক খুশি আজকে, আর সুন্দর করে রেডি হচ্ছে, তাই একটু সময় লাগছে। আধারকে হাসি মুখে জিজ্ঞেস করে তুলি, কি হয়েছে আধার, তুমি আজ অনেক খুশি মনে হচ্ছে, কারণ কি? আরে তো সুন্দর করে রেডি হয়ে কলেজে যাচ্ছ, কাহিনী কি? তুলির কথা শুনে আধার আয়নার দিকে খেয়াল করে। আসলেই সে এত সেজে কলেজে কেন যাচ্ছে? আধার কখনো সাজতে পছন্দ করে না। তাহলে? আধার বলে, আসলে তুলি, আজকে আমি কফি তৈরি করে ফারিসকে দিই। উনি আমার প্রশংসা করেন, আর এইটা বলেন কফি খুব ভালো খেতে হয়েছে, তাই একটু খুশি লাগছে। তুলি একটু খেয়াল করে দেখে আধার একটু লজ্জায় কথা বলছে, একটু মাথা নিচু করে কথা বলছে। তুলি ওর কাছে যায় আর মাথা উঁচু করে দিয়ে বলে, শুধু খুশি না, তুমি আধার অনেক খুশি। ভাইয়া একটু প্রশংসা করেছে বলে এত খুশি? তুমি ভাইয়ার প্রেমে পড়ে গেলে আধার? তুলির কথা শুনে আধার একটু অবাক হয়। সত্যি, ফারিস একটু প্রশংসা করেছে বলে সে এত খুশি। আধার সবসময় ভালো কফি তৈরি করে, সবাই ওর প্রশংসা করে, কিন্তু ফারিসের কথা শুনে এত খুশি হয়ে গেছে। আধার বলে, আরে তুলি, এসব প্রেমে পড়ে নিজের সময় নষ্ট করি না আমি। আর তোমার ভাইয়া যে রাগী, ওনার প্রেমে পড়লে জীবন শেষ। এখন চলো, খাবার খেয়ে কলেজে যেতে হবে। সকালে সবাই খাওয়া শেষ করে কলেজে যেতে হবে, তাই গাড়িতে বসে পড়ে। ফারিস আর আধার এক সিটে বসে, আর তুলির সামনে বসে পড়তে থাকে। আধার দেখে তুলি পড়াশোনা করছে, কিন্তু এত পড়ার চাপ নেই আজ। তাই তুলিকে জিজ্ঞেস করে আধার, তুলি, তুমি এত পড়াশোনা কেন করছো? আজকে কলেজে তো এত পড়ার চাপ নাই। আধারের কথা শুনে তুলি বই থেকে চোখ তুলে আধারকে বলে, হুম, এত চাপ নাই পড়াশোনার, কিন্তু নীরব স্যার অনেক পড়া দিয়েছে। ভালো করে পড়া বলতে না পারলে অনেক বকা দিবে। লোকটা এত রাগী, মনে হয় ভালো করে কথা বলতে পারে না, আর ভালো করে নোট করতে না পারলে অনেক বকা দেয়। তুলির কথা শুনে আধার একটু রাগ হয়, কারণ নীরব স্যার খুব ভালো মানুষ, আধারের সাথে অনেক ভালো করেই কথা বলে। তাই আধার বলে, তুলি, তুমি নীরব স্যারকে রাগী কেন বললে? স্যার অনেক ভালো মানুষ, আমার সাথে কত ভালো কথা বলে, আর নোট না তুললে বকা দেয় না স্যার, নিজের বাড়ি থেকে আরও নোট করে আমাকে দেয়। আধারের কথা শুনে তুলি বলে, তোমাকে নোট করে দেয়? তোমার সাথে খুব ভালো ব্যবহার করে না হলে? সবার সাথে খারাপ ব্যবহার করে নীরব স্যার। কলেজে অনেক মেয়ে আছে, স্যার কারোর সাথে কথা বলে না, শুধু তুমি ছাড়া। স্যার তোমাকে পছন্দ করে তাই। তুলি আর আধার কথা বলতে থাকে, কিন্তু ভুলে যায় গাড়িতে ফারিস বসে আছে। তুলি স্যারের বিষয়ে অনেক খারাপ কথা বলছে, কিন্তু নীরব স্যারকে নিয়ে আধার সব ভালো কথাই বলে। এই বিষয়টা ফারিস বেশ বুঝতে পারে। কথা বলতে বলতে কলেজ এসে যায় ওদের কলেজে দিয়ে ফারিস কাজের জায়গায় চলে যায়। তুলি আর আধার কলেজের ভেতরে যায়, তখন নীরব স্যার সামনে চলে আসে। নীরব স্যার বলে, আধার, তুমি আসতে এত দেরি কেন করলে? অনেক সময় ধরে অপেক্ষা করছি তোমার, আর তোমার সাথে জরুরি কিছু কথা বলতে চাই আমি। নীরব স্যারের কথা শুনে আধার অবাক হয়ে যায়, কারণ স্যার আবার তার সাথে কি কথা বলবে। তবুও জিজ্ঞেস করে আধার, স্যার, আপনি বলতে পারেন কি জরুরি কথা? আধারের কথা শুনে পাশে থাকা তুলিকে স্যার যেতে বলে। তুলি একটু রাগ করে চলে যায়। নীরব বলে, আধার, তুমি ভালো একজন ছাত্রী, এবার মেডিকেল থেকে বিভিন্ন জায়গায় মানুষকে সাহায্য করার জন্য অনেক সিনিয়র ছাত্রী যাবে, আমি চাই তুমি যাও। নীরব স্যারের কথা শুনে একটু অবাক হয় আধার, কারণ সে এখন চৌধুরী বাড়ির বউ। সবাই তাকে কি বাহিরে যেতে দেবে? আর ফারিস, সে কি যেতে দেবে? তাই নীরব স্যারকে বলে, স্যার, আসলে আমি আমার বন্ধুর বাসায় থাকি, তাই ওরা এত দূরে যাওয়ার অনুমতি কি দেবে? আধারের কথা শুনে নীরব ওকে বোঝায়,
দেখো আধার, তুমি অনেক ভালো একজন মেয়ে, তাই মেডিকেল কলেজ থেকে তোমাকে যেতে বলছি। আর তুমি যদি যাও তাহলে আরও অনেক ঔষধ বিষয়ে জানতে পারবে, আর সিনিয়র ছাত্রদের সাথে পরিচিত হতে পারবে। এটা ভবিষ্যতে তোমার জন্য ভালো হবে তাই বলেছি। আর আমি সেখানে যাব, কোনো সমস্যা হবে না তোমার। নীরব স্যারের কথা শুনে একটু ভাবে আধার। স্যার ভুল কিছু বলছে না। সত্যি, মেডিকেল কাজে গেলে তার অনেক উপকার হবে, আর নতুন জায়গায় ঘুরতে পারবে। কিন্তু ফারিস কি রাজি হবে? আধার বলে, স্যার, আসলে আপনি ঠিক বলেছেন, কিন্তু আমার একটু বন্ধুর পরিবারের সাথে কথা বলতে হবে। আশা করি তারা অনুমতি দিয়ে দেবে। নীরব ওর কথা বুঝতে পারে, তবে আধার যেতে রাজি হবে সেই বিশ্বাস ওর আছে। নীরব তাই আধারকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ফোন নাম্বার দাও, রাতে ফোন করব। আশা করি তুমি যেতে রাজি হবে। তখন আর কোনো সমস্যা হলে তোমার বন্ধুর পরিবারের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? নীরব স্যারের কথা শুনে তাকে ভালো মানুষ মনে হয়েছে, আর সে তার স্যার, তার নাম্বার দিয়ে ক্লাসে চলে যায়। তুলি সেখানে অপেক্ষা করছে। আরে আধার, কি হয়েছে? তোমাকে এত টেনশনে দেখাচ্ছে কেন? স্যার কি বলছে তোমাকে? তুলির কথা শুনে একটু টেনশন থেকে বাহিরে হয়ে যায়। ওকে বলি, আরে তুমি চিন্তা করো না, স্যার শুধু বলেছে মেডিকেল কাজে কোনো জায়গায় যেতে হবে, সেখানে অনেক সিনিয়র মানুষ যাবে, তাদের সাথে আমাকে যেতে বলেছে। আধারের কথা শুনে তুলি খুশি হয়ে যায়, কারণ এখানে অনেক সিনিয়র মানুষ যাবে। আধার তাদের সাথে গেলে অনেক কিছু শিখতে পারবে। তাই তুলি বলে, আরে আধার, এটা অনেক খুশির সংবাদ, সেখানে অনেক ভালো সিনিয়র মানুষ থাকবে, তুমি অনেক কিছু শিখতে পারবে, আর তুমি একটু ঘুরে আসতে পারবে জায়গা থেকে। তুলির কথা শুনে আধার বলে, সেটা পারবো, কিন্তু ফারিস কি আমাকে যেতে দিবে? উনি যদি বারণ করে আমাকে? আধারের কথা শুনে তুলি হাসি দিয়ে বলে, আরে আধার, তুমি ভাইয়াকে চিনতে পারো না এখনো। ভাইয়া একটু রাগী, কিন্তু অনেক ভালো। তুমি যদি ভাইয়াকে বুঝিয়ে বলতে পারো তাহলে ভাইয়া রাজি হয়ে যাবে। আর বড় আব্বুকে বললে সে তোমাকে যেতে দিবে। তুলির কথা শুনে আধার একটু সাহস পায়। সে ঠিক করে বাসায় গিয়ে ফারিসকে সব বলবে। কলেজ শেষ করে বাড়িতে চলে আসে। ফারিস এখনো আসে নাই। 1 ঘন্টা পরে ফারিস রুমে আসে। আধার খুশি হয়ে বলে, ফারিস, আপনি চলে এসেছেন, এত দেরি কেন করলেন? আজ কি কাজ অনেক বেশি ছিল? আধারের কথা শুনে ফারিস একটু অবাক হয়, কারণ সে প্রতিদিন এই সময় বাড়ি ফিরে। ফারিস হাত থেকে ঘড়ি খুলতে থাকে আর জিজ্ঞেস করে, আজকে আমার বাড়ি ফিরে আসা নিয়ে আপনি এত খুশি কেন? আর প্রতিদিন আমি এই সময় বাড়িতে আসি, দেরি হয় নাই আজকে। ফারিসের কথা শুনে আধার ভাবে, আসলে ফারিস এই সময় বাড়িতে আসে প্রতিদিন, কিন্তু আজকে আধারের মনে হলো ফারিস অনেক লেট করে ঘরে ফিরে এসেছে। আধার বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে, আপনি ফ্রেশ হয়ে আসেন, তারপর বলবো। ফারিস একটু ফ্রেশ হয়ে আসে। সে আধারের কাছে যায়। ওর হাত দেখিয়ে লাল হয়ে যাওয়া অংশ এখন ঠিক হয়ে গেছে। তারপর ওকে জিজ্ঞেস করে, এখন বলেন, কি কথা বলবেন? যার জন্য আমার অপেক্ষা করে বসে আছেন, আপনি বলুন। আধার একটু সাহস নিয়ে ফারিসকে বলে, সে কলেজের কাজে একটা জায়গায় যেতে চায়। আরও বলে, নীরব স্যার আমাদের সাথে যাবে, আর অনেক ছাত্র যাবে, আমাকে যেতে হবে, তাই আপনার অনুমতি চাই। ফারিস সব কথা শুনে, কিন্তু নীরব স্যার কথাটা শুনে একটু হতাশ হয়ে জিজ্ঞেস করে, আপনার নীরব স্যার সবাইকে রেখে আপনার নাম দিয়েছে, বেশ ভালো, আর আমার অনুমতির কি দরকার? নীরব স্যার যখন যাবে তখন নিশ্চয়ই খুব ভালো করে খেয়াল রাখবে আপনার। ফারিস অনুমতি দিয়ে দিয়েছে, সেটা শুনে আধার অনেক খুশি। নীরব স্যার আমার অনেক ভালো করে খেয়াল রাখবে। আপনি জানেন, স্যার অনেক ভালো, আমার সাথে অনেক সুন্দর করে কথা বলে, আর আমাকে পছন্দ করে অনেক। স্যারের মতো কেউ কারো জীবনে থাকলে সে অনেক সুখী হবে। ফারিস একটু মলম নিয়ে আধারের হাতে লাগিয়ে দেয়, আর নীরব স্যারের সম্পর্কে কথা শুনতে থাকে। কিন্তু ফারিসের একটু খারাপ লাগছে এই নীরব কথা শুনে। তাই ফারিস বলে, সেখানে গিয়ে কাউকে বিরক্ত করবেন না, নিজের খেয়াল রাখবেন, আর আপনি চলে গেলে কেউ আমাকে বিরক্ত করবে না, একটু শান্তিতেই থাকতে পারবো। ফারিসের মুখে বিরক্ত কথা শুনে একটু মন খারাপ হয়ে যায় আধারের। সত্যিই কি সে ফারিসকে সবসময় বিরক্ত করে? হুম, কেউ আপনাকে বিরক্ত করবে না, কিন্তু যখন বিরক্ত থেকে বিরক্ত হয়ে যাবেন তখন চলে আসব। এখন ফিরে আসব, কিন্তু 6 মাস পর আর ফিরে আসব না।
তখন আপনি নিজের মতোই থাকতে পারবেন। ফারিস মলম লাগিয়ে দেয়। এরপর নীরব স্যারকে ফোন করে আধার সব বলে। সে কালকে যাবে মেডিকেল কাজে। ফারিস একটু দূর থেকে দেখে নীরব স্যারের সাথে আধার বেশ হেসে হেসে কথা বলছে। সে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। সরি আধার, আমি হয়তো আপনার জীবনে ভুল মানুষ। 6 মাস পরে নিশ্চয়ই নীরব স্যারের মতো ভালো মানুষ আসবে। আধার সকালে উঠে মেডিকেল কাজে বের হয়ে গেছে, আর ফারিস ঘুমিয়ে আছে, তাই ওকে বিরক্ত করে নাই। 1 ঘন্টা পর বাসের কাছে গিয়ে পৌঁছে যায় নীরব। সেখানে অপেক্ষা করতে থাকে। স্যার, আমি চলে এসেছি। আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সরি। আরে সরি বলতে হবে না, তুমি সঠিক সময়ে চলে এসেছো, আর আমি মনে করেছি তুমি আসবেই না। নীরব স্যারের সাথে কথা বলে বাসে উঠে যায়। একটা সিটে বসে যায় সে। পাশে একটা মেয়ে থাকে, সিনিয়র আপু। তার সাথে একটু কথা বলে আধার, হাই আপু, আমি আধার, তোমার নাম কি আপু? পাশে থাকা মেয়েটা একটু হাসি দিয়ে ওকে হাই বলল। হাই, আমার নাম দিশা, তোমার সাথে পরিচয় হলো, ভালোই, খুশি হলাম। বাস নিজের রাস্তা অনুযায়ী চলতে থাকে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা অনেক হয়ে গেছে। নিশ্চয়ই ফারিস ঘুম থেকে উঠে পড়েছে। উনি কি কফি খেয়েছে? আর জরিনা খালা সব রান্না একা হাতে করতে পেরেছে? ফারিসের কাজের জায়গায় দেরি হয়ে যাবে না তো? পাশের সিটে বসে থাকা দিশা দেখে আধার কি নিয়ে যেন চিন্তা করছে। তাই দিশা জিজ্ঞেস করে, কি হয়েছে আধার, তুমি এত চিন্তা কেন করছো? কিছু কি হয়েছে? দিশাপুর ডাক শুনে একটু নর্মাল হই। আমি কেন ফারিসকে নিয়ে চিন্তা করব? 6 মাস পরে চলে যাব, তখন উনি নিশ্চয়ই কফি না খাওয়া ছাড়া থাকবে না। দিশাকে একটু হাসি মুখে জবাব দেয় আধার। আরে দিশাপু, কোনো সমস্যা হয় নাই, আসলে এত দূরে যাচ্ছি, তাই বাড়ির জন্য চিন্তা হচ্ছে। আধারের কথা শুনে দিশা একটু ফ্রি হয়ে ওকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কিছু মনে না করলে একটা জিজ্ঞেস করি, নীরব স্যার তোমার কে হয়? মানে স্যার আর তুমি কি রিলেশন করো? দিশার কথা শুনে আধার অনেক অবাক হয়। এসব কি বলছে? নীরব স্যারের সে রিলেশন করবে ভাবতেই কেমন লাগছে। আর ফারিসের সাথে এখনো ডিভোর্স হয়নি। আধার বলে, নীরব স্যারের সাথে আমি রিলেশন করব, এটা কখনো সম্ভব না। আর স্যার আমার টিচার, ওনার বিষয়ে এসব কল্পনা করি না আমি। আধারের কথা শুনে দিশা বলে, আসলে এই মেডিকেল কাজে সব সিনিয়র মানুষ যায়, তুমি জুনিয়র। আর বাসে ওঠার পর থেকে নীরব স্যার তোমার দিকে তাকিয়ে আছে, তাই মনে করেছি তুমি আর নীরব স্যার রিলেশন করো। দিশাপুর কথা আধার একটু নীরব স্যারের দিকে তাকায়। সত্যি স্যার তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেন স্যার, কেন তার দিকে তাকিয়ে থাকবে? আধার বলে, আমার মনে হয় স্যার এমনি আমার দিকে তাকিয়ে আছে। আর ওইদিকে কি অনেক ছাত্রী আছে, স্যার সবাইকে দেখছে। স্যার সবাইকে দেখছে না আধার, শুধু তোমাকে দেখছে। আর তুমি স্যারের বিষয়ে কি ফিল করো সেটা আমি জানি না, কিন্তু মনে হয় স্যার তোমাকে পছন্দ করে। দিশাপুর কথা শুনে আধার একটু টেনশন করে। আসলে নীরব স্যার আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি এখন বিবাহিত, স্যারকে কি এই কথা বলে দেব? কিন্তু ফারিস বলতে নিষেধ করেছে, তাহলে কি করব? আচ্ছা, স্যার যদি এখনও এইসব পছন্দ কথা বলে, তাহলে আমি না করে দেব। ফারিস ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে আধারকে ডাকতে থাকে। আধার, আমার কফি নিয়ে আসেন। আধার। ফারিসের ডাক শুনে জরিনা কফি নিয়ে যায়। আর জরিনা বলে, এই নেন ফারিস বাবা, তোমার কফি। জরিনা খালাকে দেখে ফারিস অনেক অবাক হয়ে যায়। জরিনা খালা কেন কফি নিয়ে আসলেন? ফারিস জিজ্ঞেস করলেন। জরিনা খালা, তুমি কফি নিয়ে আসলে, যে আধার কোথায়? ও তো সবসময় কফি নিয়ে আসে। আধার, ও তো মেডিকেল কাজে বাইরে চলে গেছে, আসতে দেরি হবে বলেছে। জরিনা খালার কথা শুনে মনে হলো আধার আজ কাজে যাওয়ার কথা, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ডাক দেয়নি মনে হয়। ফারিস বলে, আচ্ছা খালা, তুমি যাও, আমি কফি খেয়ে নেব। ঠিক আছে ফারিস বাবা, আর কিছু লাগলে আমাকে বলবে, ঠিক আছে? জরিনা খালা চলে গেছে। ফারিস চেয়ারে বসে কফি খাচ্ছে, কিন্তু কফি আজ ভালো হয় নাই, কারণ আধার তৈরি করে নাই। সকালে খাওয়া শেষ করে গাড়িতে উঠে বসে যায়। তুলি আসে। তুলি, তুই আজ আমার সাথে বসে গেলি, আধার এখানে বসবে। ভাই, আধার বাহিরে গেছে, তুমি কি ভুলে গেলে? তাই এখানে বসতে পারি। তুলির কথা শুনে মনে পড়েছে আধার নাই। এখন কি হয়েছে তোর ফারিস? সব জায়গায় আধারকে কেন চাই তোর? 6 মাস পরে ও চলে যাবে, সো আধারের কথা আর ভাবতে পারবি না তুই। আচ্ছা তুলি, তুই মেডিকেল কাজে বাহিরে কেন গেলি না? আধার গিয়েছে শুধু। আরে,
সেখানে সবার যাওয়ার অনুমতি নাই, শুধু সিনিয়র মানুষ যেতে পারবে। আর আধার গিয়েছে কারণ নীরব স্যার তাকে যেতে বলেছে। আর সেখানে নীরব স্যার আছে, তাই আধারের কোনো সমস্যা হবে না। তুলির মুখে নীরব স্যার নাম শুনে একটু রাগ হয় ফারিসের। এই আধারের প্রতি এত টান কেন স্যারের? কলেজে কি অন্য ছাত্রী নাই আজব? বিকাল হয়ে যায়, আধার গাড়ি করে সেখানে পৌঁছে যায়। সবাই গাড়ি থেকে নেমে যায়, নিজের রুমে চলে যায় আধার। একটু ফ্রেশ হয়ে রুমে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন ফারিস নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। কিন্তু এই টাইমে বাড়ির সবাই ঘুমিয়ে থাকে, ওনাকে খাবার গরম করে দিবে কে? ফারিস বাড়ি ফিরে আসে, সবাই ঘুমিয়ে আছে। কিন্তু আজকে তার খিদে লাগে নাই। কিন্তু কেন সেটা জানে না। আচ্ছা, আধার কি পৌঁছে গেছে? ঠিক করে ওষুধ খেয়েছে? একটা ফোন করব। আচ্ছা, ফোন করি। হঠাৎ করে ফোন ফারিসের নাম্বার দেখে খুশি হয়ে যায় আধার। ফোন রিসিভ করে। আপনি বাড়ি ফিরে এসেছেন? এখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। খাবার কি গরম করে দেবে? জরিনা খালাকে বলেন খাবার দিতে আপনাকে। আধারের কথা শুনে ফারিস একটু হাসে। মেয়েটা এখনও তার টেনশন করছে। ফারিস একটু হেসে উত্তর দেয়, টেনশন করবেন না আধার, আমার খিদে লাগে নাই। আর জরিনা খালা আছে, তাকে ডেকে নিব। আচ্ছা, আপনি মেডিসিন নিয়েছেন আর ঠিক করে খাবার খাবেন। আপনার আমাকে নিয়ে টেনশন হচ্ছে, আমাকে মিস করছেন, সত্যি করে বলুন। ফারিস কিছু বলতে যাবে, তখন আধারের ফোনে একটা পুরুষ কণ্ঠ আসে। একটু চুপ হয়ে যায়। নীরব দেখে সবাই খাবার খেয়ে নিয়েছে, কিন্তু আধার এখনো রুম থেকে বের হয় নাই। তাই ওর রুমে ঢুকে যায়। আরে আধার, তুমি এখানে? সবাই খাওয়া দাওয়া করো নাই? যাও খেতে যাও, দেরি করে খাবার খেলে শরীর খারাপ করবে। হঠাৎ করে নীরব স্যারের কণ্ঠ শুনে আধার পিছন ফিরে তাকায়। ফোন হাতে রেখে বলে, আরে স্যার, আপনি এসেছেন। আসলে শরীর একটু টায়ার্ড, তাই এসে রেস্ট নিতে রুমে চলে এসেছি। রেস্ট নিলে শুধু হবে, খাবার খেতে হবে না? সবাই খাবার খেতে বসেছে, চলো। আর কার সাথে ফোনে কথা বললে? তোমার পরিবারের কারোর সাথে? আধার এখন কি বলবে? ফারিসের কথা বলতে পারবে না, কারণ বিয়ের বিষয়ে কিছু জানাতে ফারিস বারণ করে দিয়েছে। তাই আধার মিথ্যে কথা বলে, আসলে স্যার, তুলি ফোন করেছে। ও আমার জন্য টেনশন করছে, তাই তুলির সাথে কথা বলছিলাম। আপনি খাবার খেতে যান, আমি রেডি হয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। নীরব স্যার চলে যায়। আধার ফোন কানে দেয় আর ফারিসকে জিজ্ঞেস করে, আপনি খাবার খেয়ে রেস্ট নেন, আমি খাবার খেতে যাই, না হলে নীরব স্যার আবার রাগ করবে। ফারিস ফোনে আধার আর নীরবের কথা শুনছে। বুকের মধ্যে একটু কষ্ট অনুভব করছে, কারণ নীরব স্যার হয়তো ফারিসের চেয়ে ভালো করে আধারের কথা চিন্তা করে। ফারিস জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার নীরব স্যার মনে হয় অনেক খেয়াল রাখে আপনার? আসলে আপনাকে নিয়ে একটু টেনশন হচ্ছে, তাই কল দিয়েছি। কিন্তু এখন মনে হয় আমার টেনশন করার কিছুই নাই, কারণ আপনার নীরব স্যার খুব ভালো করে আপনার খেয়াল রাখবে। আর আপনাদের যদি বিরক্ত করে থাকি, তাহলে সরি। ফারিস কি বলল? আধার কিছু বুঝতে পারে নাই, কারণ নীরব স্যার খেয়াল রাখছে বলে কি ফারিস ফোন রাখতে পারে না? সত্যি উনি অদ্ভুত। আধার খাবার খেতে যায়, খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসে। আসলে আজকে কোনো কাজ নাই, জায়গা অনেক দূরে, তাই বাস দিয়ে আসতে আসতে বিকেল হয়ে গেছে। তাই কালকে থেকে কাজ শুরু করবে। রুমে এসে ব্যাগ থেকে বই বের করে পড়তে থাকে। ফারিস নিজের রুমে বসে আছে। আজ রুম একটু বোরিং লাগছে, মনে হয় কিছু একটা মিসিং। কিন্তু কি? হঠাৎ দরজায় কেউ টোকা দেয়। ফারিস দেখে বড় আব্বু দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে পারি এমপি সাহেব? বড় আব্বু, তোমার আমার রুমে আসতে হলে অনুমতি নিতে হবে না। আর আমি সবার কাছে এমপি হলেও আমার বড় আব্বুর কাছে এখনও সেই ছোট্ট ফারিস, তাই এসব এমপি সাহেব বলে ডাকবে না। আচ্ছা ঠিক আছে, ডাকবো না। আর তোর কাছে আসতে দরজায় নক করে আসি, কারণ তুই আমার উপর রাগ করে আছিস নাই সেটা বুঝতে। আমি সবার উপর রাগ করে থাকতে পারি, কিন্তু আমার প্রিয় বরাব্বর ওপর না। আর আমার রাগ, অভিমান, কেয়ার সবার কাছে মূল্যহীন। বরাব্ব, কি হয়েছে তোর ফারিস? দুঃখের সাথে কথা বলতে তোকে দেখি নাই আগে। আধার নেই বলে ওকে মিস করলে একটা ফোন কর আধারকে। আধারকে ফোন করেছি, উনি ঠিক আছেন। আর ওখানে আধারের কেয়ার করার অনেক মানুষ আছে। আর যদি বলে দুঃখ নিয়ে কথা বলার কথা, তাহলে আজকে একটু কাজের প্রেশার ছিল, তাই কথাগুলো এমন মনে হচ্ছে। ফারিস, তোর কোন কথা টায়ার্ড হয়ে বললি আর কোন কথা মন খারাপ করে বললি, সেটা তোর বরাব্ব বুঝতে পারে। কিন্তু মন খারাপের মূল কারণ তোকে খুঁজে বের করতে হবে। আচ্ছা,
এই বিষয়ে কথা বলা বাদ দাও। তুমি কি কিছু বলতে এসেছো? বলো। হ্যাঁ, আচ্ছা শোনো। আমাদের কোম্পানির পুরনো কর্মচারী আশরাফ আলীর মেয়ের বিয়ে। ওর পড়াশোনার সব খরচ তুই দিলি। এখন পরশুর বিয়ে, সবাই তোকে যেতে বলেছে। সত্যি? আশরাফ চাচার মেয়ে টুনির বিয়ে? মেয়েটা কত বড় হয়ে গেছে। আচ্ছা, ওর বিয়েতে যেতে হবে, কিন্তু এখন যেতে ইচ্ছা করছে না। ফারিস, তোকে যেতে হবে। আশরাফ অনেক করে তোকে যেতে বলেছে। কালকে তোকে যেতে। কালকে থেকে বিয়ে হয়ে গেলে পরের দিন বিকেলে চলে আসবি। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চলে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু জায়গায় কোথায়? সিলেটে একটা ছোট গ্রামে ওর বাড়ি। তোকে ড্রাইভারকে ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি যাই তাহলে। বড় আব্বু চলে গেছে। ফারিস বিছানায় শরীর ছেড়ে দিয়ে শুয়ে রয়েছে। অন্য সময় থাকলে হয়তো সিলেটে যেতে রাজি হতো না, কিন্তু এখন বাড়িতে অনেক বোরিং লাগছে, তাই একটু ঘুরে আসতে চায়। আধার একটু রেস্ট নেয়, পরে বাহিরে চলে আসে। সবাই আগুন জ্বালিয়ে এই সুন্দর রাত উপভোগ করছে। আসলে শহরে এখন গরম চলছে, কিন্তু গ্রামে একটু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আর এই গ্রাম পাহাড়ের কাছে, তাই একটু শীত করছে। একটা চাদর মুড়ি দিয়ে আগুনের কাছে যায়। আধারকে দেখে দিশা বলে, আরে আধার, তুমি এত সময় কোথায় ছিলে? সবাই এখানে আনন্দ করছে, আর তুমি রুমে গিয়ে বসে আছো। আধার একটু হেসে দিশাকে বলে, সরি দিশা আপু, আসলে একটু রেস্ট নিতে রুমে গিয়েছি, কিন্তু এখন পুরো রাত এনজয় করতে চাই। কি সুন্দর পরিবেশ। হুম, অনেক সুন্দর পরিবেশ। আচ্ছা, এই নাও, একটু চা খেয়ে নাও, অনেক শীত পড়েছে। আমি চা খেতে থাকি, আর সবাই গান করছে, নাচ করছে, সেটা দেখতে থাকি। নীরব দেখে সবার মধ্যে একটা সুন্দরী রমণী বসে আছে। একটা চাদর গায়ে দিয়ে নিভু নিভু আলোতে এত সুন্দর দেখাচ্ছে মুখ, যেন কোনো পরী বসে আছে। নীরব আনমনে বলে ওঠে, আমার স্নিগ্ধ ফুল। আধার পরিবেশ উপভোগ করছে, সবাই গান করছে। এবার আধারকে গান করতে হবে, সবাই তাই বলছে। আরে, আমি গান বা নাচ করতে পারি না, তোমরা সবাই শুধু বিরক্ত করছো। আমি সত্যি কিছু পারি না। তখন নীরব এসে বলে, সবাই গান না হয় নাচ, কিছু একটা করছে, তোমাকেও করতে হবে। তুমি বরং নাচ করো। সবাইকে বলছে কিছু করতে। আধার কি করবে? নাচ করতে চায়। নীরব কাছে যায় আর আধার বলে, স্যার, একটা ভালো গান ছাড়েন, রবীন্দ্রনাথ সঙ্গীত, জাতীয় কোনো গান দেন। নীরব একটা গান ছাড়ে, আধার অনেক সুন্দর করে নাচ করে, সবাই অবাক হয়ে যায়। এত সুন্দর নাচ কেউ করতে পারে? একদম প্রফেশনাল ডান্সারের মতো। দারুণ হয়েছে। সবাই ওর নাচ দেখে মুগ্ধ হয়ে যায়, আর নীরব শুধু তাকিয়ে দেখছে আধারকে। আধার নাচ শেষ করে নিচে নেমে আসে। সবাই ওর নাচের প্রশংসা করছে। তখন নীরব আসে, স্যার, আপনি অনেক সুন্দর গান বাজালেন, ধন্যবাদ। নীরব একটু হেসে বলে, বাহ, সব গুণ তাহলে আমার সুন্দর গানের, কিন্তু তুমি এত সুন্দর করে নাচ করলে সেটা। সত্যি আধার, ভেরি গুড ডান্সার তুমি। আরে স্যার, আপনি কি বলেন? আমি এত ভালো ডান্স করতে পারি না। ছোটবেলার নাচের শখ ছিল, তাই শেখা হয়েছে। বড় হয়ে পড়াশোনার চাপে শখের কথা ভুলে গিয়েছি, কিন্তু আজ অনেকদিন পর সবার কথায় নাচ করেছি। ধন্যবাদ সবাইকে। নাচ করতে বলেছি, তোমাকে না হলে এত ভালো নাচ মিস করতাম সবাই। আধার একটু হেসে নীরব স্যারের কথা বলতে থাকে। সবাই একপাশে আড্ডা দিচ্ছে। অন্যদিকে ফারিস ঘুম থেকে উঠে যায়। রেস্ট নিবে বলে বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারে নাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই টিভি দেখছে। সবার সাথে একটু সময় কাটাতে থাকে। জরিনা খালাকে ডাকে ফারিস, জরিনা খালা, আমার কাপড় একটু আয়রন করে দাও, কালকে সিলেটে যেতে হবে। জরিনা ডাক শুনে আসে, আচ্ছা ঠিক আছে ফারিস বাবা, তোমার রুমে গিয়ে কাপড় আয়রন করে দিতে যাচ্ছি। ফারিসের বাবা সব শুনে জিজ্ঞেস করে, ফারিস, কোথায় যাবে তুমি কালকে? আসলে আব্বু, পরশু আশরাফ চাচার মেয়ে টুনির বিয়ে, তাই সিলেট যেতে হবে। টুনি এত বড় হয়ে গেছে, ওর বিয়ে। আশরাফ আমাদের অনেক বিশ্বস্ত লোক, ওর মেয়ের বিয়েতে তো ওর যাওয়া দরকার। ফারিস বাবার সাথে কথা বলে রুমে চলে যায়। জরিনা খালাকে কাপড় দেখিয়ে দিতে হবে, না হলে সব আয়রন করে ফেলবে। অপরিচিত একটা মানুষ ফোন করে পুলিশ অফিসারের ফোনে, হ্যালো স্যার, আপনার কথা মতো ফারিস ফারহান চৌধুরীকে যারা খুন করতে চেয়েছে তাদের লুকিয়ে রেখেছি। আর কি করতে হবে স্যার? শোনো, কালকে ফারিস সিলেটে যাচ্ছে, এটা সঠিক সময় ওকে খুন করার, তাই ওই গ্রামে কোনো হাসপাতাল নাই। সো ফারিসকে মারলে কোনোভাবে বাঁচাতে পারবে না। এবার কাজে যেন কোনো ভুল না হয়। স্যার, কাজ ঠিক করে হয়ে যাবে, কিন্তু আমার টাকা?
কাজ শেষ হলে টাকা পেয়ে যাবে, কিন্তু ফারিস যেন বেঁচে ফিরতে না পারে। রাতের খাবার খেয়ে ফারিস রুমে যায়। যখন ঘুমাতে যাবে তখন সোফার দিকে চোখ যায়। আজ সোফা ফাঁকা, কারণ আধার রুমে নাই। ফারিস মনে মনে টেনশন করে আর বলে, আধার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। অবশ্যই ওর নীরব স্যার ওর অনেক কেয়ার করে, এতক্ষণ না ঘুমালে বকা দিবে। আধার আশা করি 6 মাস পরে যখন তুমি চলে যাবে তখন নীরব স্যারের মতো কোনো ভালো মানুষ তোমার জীবনে আসবে। আধার রাতে সবার সাথে আড্ডা দিয়ে সে রুমে এসে শুয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে যায়, গ্রামে যেতে হবে, তাই সবাই বাহিরে যায়। সেখানে নীরব স্যার সবাইকে ডাক দেয়, শোনো সবাই, এই গ্রামে আমরা এসেছি। গ্রামের মানুষ যারা অনেকে অসুস্থ, তারা উন্নত চিকিৎসা সেবা থেকে দূরে। আমরা অনেক মানুষ রোগী, কিন্তু তারা সঠিক কী রোগ হয়েছে সেই বিষয়ে জানে না। আমরা তাদের চেক আপ করবো এবং তাদের রোগ সম্পর্ক নিয়ে অবগত করব। তাই আমাদের সবাইকে দুটো দলে ভাগ হয়ে যেতে হবে, যাতে গ্রামে প্রত্যেক মানুষের সঠিক চিকিৎসা সেবা পায়। সবাই নীরব স্যারের কথা শুনে খুশি হয়ে যায়। সবাই 2 টিমে ভাগ হয়ে যায়। নীরব চায় আধার তার সাথে থাকুক, কারণ আধার তার কাছে থাকলে সে তার সাথে সময় কাটাতে পারবে। তাই নীরব বলে, আমার এই কাজের জন্য একজন সহযোগী লাগবে, তাই আধার হবে আমার কাজের সহযোগী। আর আধার নতুন, তাই ওকে সব কাজ বুঝিয়ে দিতে হবে। তাই আধার আমার সহযোগী। আধার, তোমার কোনো সমস্যা আছে? সবাই নীরব স্যারের কথা শুনছে, আধারও শোনে, কিন্তু নীরব স্যারের সহযোগী হতে হবে। আধার চায় নীরব স্যার থেকে দূরে থাকতে, কারণ সে মনে করে নীরব স্যার তার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে। কিন্তু স্যার যখন বলে দিয়েছে তাকে সহযোগী হতেই হবে। আধার একটু হাসি দিয়ে বলে, স্যার, আমার কি সমস্যা থাকবে? আপনি যখন বললেন তাহলে আমি রাজি। আর স্যার, আমি নতুন, আপনার সাথে থাকলে অনেক বিষয় শিখতে পারবো, এই আশা করি। নীরব কথা শুনে খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে, আধার নিশ্চয় ওকে পছন্দ করে, তাই যেতে রাজি হয়ে গেছে। নীরব বলে, ওকে, সবাই রেডি হয়ে যাও, গ্রামে যেতে হবে। ফারিস সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় আর রেডি হয়ে যায়, কারণ তাকে সকাল সকাল বের হতে হবে। গ্রামের রাস্তা অনেক দূরে, নিচে নেমে দেখে বাড়ির সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। ভালো হয়েছে তোমরা সবাই এখানে। আসলে আমি গ্রামের জন্য বের হব, এমনই অনেক লেট হয়ে গেছে, আর কালকে বা পরশু চলে আসব। বড়াব্বু বলে, আচ্ছা ঠিক আছে, তুই যা, কিন্তু সাথে কাউকে নিয়ে যা, আর কিছু বডিগার্ড নিয়ে যেতে হবে। রাজনীতিতে শত্রুর অভাব নাই, তাই কেয়ারফুল থাকতে হবে। তুমি টেনশন করো না বড়াব্বু, আমি ফাহিমকে নিয়ে যাব, আর বডিগার্ড যাবে আমার সাথে। আর গ্রামে মোবাইল নেট থাকবে না, তাই ফোন দিলে ধরতে পারবো না। তোমরা টেনশন করবে না। আচ্ছা ঠিক আছে, তুই এখন নাস্তা খেয়ে যা। বাড়ির সবাই নাস্তা করে ফারিস গ্রামের জন্য রওনা দেয়। হঠাৎ পুলিশ ফরিদ সে অপরিচিত লোককে ফোন করে, স্যার, ফারিস ফারহান চৌধুরী গ্রামের জন্য বের হয়ে গেছে, আপনি যদি বলেন তাকে রাস্তায় শেষ করে দেই। আরে পুলিশ, এত তাড়াতাড়ি কেন? ফারিস সাথে বডিগার্ড থাকবে, তখন কিছু করা যাবে না। একবার গ্রামে যেতে দাও, যখন কেউ থাকবে না তখন হামলা হবে। কাল এই ফারিস মারা যাবে। ও যতদিন বেঁচে থাকবে ততদিন শান্তি নেই আমার মনে। একবার ফারিস মরে গেলে সব আমার। আধার গ্রামে এসে কাজ করতে থাকে, নীরব স্যারকে সাহায্য করতে থাকে। গ্রামের মানুষের সাথে বেশ ভালো কথা হয়েছে, তার সবাই ওর ভালো ব্যবহারের জন্য খুব পছন্দ করছে। নীরব নিজের কাজ রেখে আধারের কাছে আসে। সে আধার যে কাজ দিয়েছি সেটা শেষ করতে পারলে গ্রামের সবাই তোমাকে অনেক পছন্দ করছে, খুব ভালো, এই জন্য তোমাকে এত পছন্দ করি আমি। নীরব স্যারের সব কথা বেশ ভালো বলেছে, কিন্তু আধারকে পছন্দ করে মানে? আধার জিজ্ঞেস করে, স্যার, আপনি আমাকে পছন্দ করেন মানে? ঠিক বুঝতে পারি নাই। নীরব মুখ ফসকে কি বলে ফেলেছে সেটা বুঝতে পারে। সে পরিস্থিতি নর্মাল করতে চেষ্টা করে, আসলে আধার, তুমি ছাত্রী হিসেবে অনেক ভালো, তাই সবার সাথে এত ভালো ব্যবহার করো, তাই একজন ভালো মানুষ হিসেবে তোমাকে পছন্দ করি। ও স্যার, সরি, আমি অন্য কিছু ভেবেছি। আচ্ছা, কেউ কি তোমাকে পছন্দ করতে পারে না? মানে তোমার প্রেমে পড়তে পারে না? তুমি যথেষ্ট সুন্দরী আধার। নীরব স্যারের কথা শুনে আধার একটু ভাবে, স্যার আমার প্রতি সত্যি মনে হয় দুর্বল হয়ে পড়েছে। স্যারকে পুরো সত্যি বলতে পারবো না, কিন্তু ঠকাতেও পারবো না। তাই আধার বলে, স্যার, প্রেমে পড়লে ছ্যাঁকা খেতে হবে, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। সো আমি কারোর সাথে প্রেম করতে পারবো না। আধারের কথা শুনে নীরব নিজের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আধার অন্য কাউকে পছন্দ করে মানে? নীরব একটু কষ্ট নিয়ে আধারকে জিজ্ঞেস করে,
তুমি কাকে পছন্দ করো আধার? তার নাম জানতে পারি? আধার বুঝতে পারে নীরব কষ্ট পেয়েছে। সেটা ওর চোখ আর গলার স্বর শুনে বুঝতে পারছে। কিন্তু নীরবকে আর কষ্ট দিতে পারবে না সে। তাই সত্যি বলে দেয়, আসলে স্যার, আমি যাকে পছন্দ করি তার নাম হলো ফারহান। ওনাকে আমি অনেক ভালোবাসি। নীরব ভালোবাসি কথা শুনে ভীষণ কষ্ট পায়। কারণ সে কয়েকদিনে আধারের মায়ায় পড়ে গেছে। আর মায়া জিনিস অনেক অদ্ভুত। সে ভেবেছে এই ট্যুর শেষ করে কলেজে ফিরে গেলে আধারকে সব সত্যি বলে দেবে। কিন্তু আধার অন্য কাউকে ভালোবাসে। নীরব কিছু না বলেই চলে যায়। আধার ওর চলে যাওয়া দেখে আর মনে মনে বলে, সরি স্যার, আমাকে পারলে মাফ করে দিবেন। আমি কখনোই চাই না আপনি কষ্ট পান। কিন্তু ভবিষ্যতে আপনার সাথে সম্পর্ক থাকলে আপনি আরো বেশি কষ্ট পাবেন। আমি জানি ফারিস আমাকে ভালোবাসে না, কিন্তু ওর সাথে আমার বিয়ে হয়েছে। তাই নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাতে পারবো না আমি। আর 6 মাস পরে কি হবে সেটা আমি জানি না। হয়তো ফারিস আর আমার ডিভোর্স হয়ে যাবে। কিন্তু কখনো ফারিসের জায়গা আপনাকে দিতে পারবো না। সরি। ফারিস গাড়ি নিয়ে চলছে। রাস্তায় গ্রামের দৃশ্য উপভোগ করছে। দারুণ সুন্দর গ্রাম। সে কিছু সৌন্দর্য মুহূর্তের ছবি তুলে নেয়। আর পাশে থাকা ফাহিমকে বলে, আচ্ছা ফাহিম, এই গ্রাম অনেক সুন্দর তাই না? সত্যি, গ্রামের মানুষ অনেক লাকি হয় যারা এই সুন্দর পরিবেশে থাকতে পারে। শহরে শুধু ইট পাটকেল দিয়ে করা। ফাহিম হলো ফারিসের বিয়ে। সবসময় ওর সাথেই থাকে। কিন্তু কিছুদিন একটা কাজে বিজি থাকতে হয়। তবে আজকে ফারিস গ্রামে যাবে বলে ওর সেফটির জন্য যাচ্ছে। ফাহিম খুব ফাজিল একটা ছেলে, অনেক মুখ কাটা। আরে বস, আপনি ঠিক বলেছেন, গ্রাম অনেক সুন্দর। আমার খুব ইচ্ছা গ্রামে বিয়ে করব। এখানে বাসর করব আর সুন্দর 6-7টা বাচ্চার জন্ম দিব। ফারিস একটু রাগী চোখে ফাহিমের দিকে তাকিয়ে দেখে আসলে এই ছেলেটা মুখ কাটা। কয়েকদিন একটু দূরে ছিল, ভালো ছিল, কিন্তু এখন মাথা ব্যথা করে ফেলেছে। ফারিস বলে, আচ্ছা, তোর মুখে কি কিছু আটকায় না? সামনে রমজান চাচা বসে আছে, তোর মুখে কিছু আটকায় না? ফাহিম একটু অবাক হয়ে বলল, রমজান চাচাকে বিয়ে করে নাই, সেও বাসর করেছে, তারও বাচ্চা আছে। ফারিস একটু রাগী চোখে ফাহিমের দিকে তাকায়। তোকে কিছু বলা আমার ভুল, তোর সাথে কথা বলা। আসলে তুই যদি আমার বন্ধু না হয়ে থাকতি, তাহলে তোকে বিয়ে অনেক দূরের কথা, অফিসের পিয়নও রাখতাম না। আরে বস, সত্যি বলে দোষ হয়ে যায়। দুনিয়ার সব মানুষ বিয়ে করে বাসর করে, আবার বাচ্চা হয়। তোর বিয়ে হয়েছে, তোর কি বাচ্চা হবে না? ফারিস একটু রাগী চোখে তাকায়। না, আমার বাচ্চা হবে না, আর আমি বাসর করতে পারবো না। ফাহিম অবাক হয়ে ফারিসের দিকে তাকায় আর বলে, তুই বাসর করতে পারবি না? তোর বাচ্চা হবে না কেন? কোথাও কোনো সমস্যা আছে? এজন্য তুই বিয়ে করতে রাজি হলি না এতদিন? ফারিস রাগের চরম সীমান্ত অতিক্রম করেছে। এই ফাহিমকে নিয়ে কি ঝামেলা তার? সবসময় আজব কথা বলে। তুই মুখ বন্ধ করবি নাকি বুঝতে পারছি না। যদি আর আজে বাজে কথা শুনি তাহলে এই গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব তোকে। ফাহিম একটু চুপ করে যায়। সত্যি, ফারিস ওকে গাড়ি থেকে ফেলে দিতে পারে নাই। যা রাগী ও, কিন্তু ফাহিম চুপ করে থাকলে মনে হয় পেটে কথা লাফালাফি করছে। তাই চুপচাপ থাকা তার সম্ভব না। সে বলে, আচ্ছা, সিরিয়াস কথা বলবো, তোর আধার ভাবিকে কেমন লাগে? মানে মেয়েটা কেমন? ফাহিম চুপ থাকার মতো ছেলে না, সেটা ফারিস বুঝতে পারে। তবে আধারের কথা শুনে একটু চুপ থেকে বলে, আধার খুব ভালো মেয়ে, খুব মিষ্টি। এ শহরে হাজারো মানুষের মধ্যে ও একটা নিষ্পাপ মেয়ে, যার সাথে থাকলে মনে হয় যদি সম্ভব হয় তাহলে সারা জীবন ওর সাথে থাকতে। এক ফালি সুখ দেয় ওকে, খুব ভালোবাসি ওকে। ফারিসের কথা শুনে ফাহিম অবাক হয়ে যায়। কারণ ফারিস কখনো ভালোবাসার কথা বলে নাই। কিন্তু আজ সে চায় আধারকে ভালোবাসতে। সত্যি। আচ্ছা ফারিস, তুই কি আধারের প্রেমে পড়ে গেলি? যদিও প্রেমে পড়ে যদিও যায়, তাহলে কোনো সমস্যা নাই। কারণ আধার তো তোর বউ, শুধু তোর অধিকার আছে ওর ওপর। ফাহিমের কথা শুনে একটু হালকা হেসে বলে, সব অধিকার সবসময় দেখানো যায় না। আর ফারিস ফারহান চৌধুরী কারো প্রেমে পড়তে পারে না। তোর এই ইগোর কারণে কখনো নিজের ভালোবাসার মানুষকে সত্যি বলতে পারবি না। দেখবি, তোর জন্য একদিন আধার অন্য কারো হয়ে যাবে। ফারিস কিছু বলতে যাবে, তখন রমজান চাচা বলে, স্যার, আমরা চলে এসেছি, নামুন। ফারিস চাচার কথা শুনে গাড়ি থেকে নেমে যায়। টনি সহ বাড়ির সবাই ছুটে আসে। আরে ফারিস ভাই, তুমি সত্যি এসেছো? তুমি আসবে আমি ভাবতে পারিনি। ফারিস একটু হেসে টুনির মাথায় হাত রেখে বলে, আরে তোর বিয়ে, আমি আসবো না সেটা হতে পারে?
আর তুই এখনো গায়ে হলুদের সাজে সেজে রেডি হ, কালকে বিয়ে, অনেক আনন্দ করব তোর বিয়েতে। আধার গ্রামের সবাইকে চিকিৎসা দিয়ে হোটেলে ফিরে আসে। তখন কেউ দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দেখে দিশা দাঁড়িয়ে আছে। আরে দিশাপু, তুমি এখানে কেন? কাজ আছে কি? শোনো আধার, কালকে গ্রামে একটা বিয়ের অনুষ্ঠান আছে। আসলে শহরে সবাই বিয়েতে দাওয়াত করে, তারপর বিয়ে খেতে যায়। কিন্তু গ্রামে একজনের বাড়িতে বিয়ে হলে সবাই আমন্ত্রণ থাকে। আর আমরা এই গ্রামে এসে সবার সাহায্য করেছি, তাই পাত্রী বাবা এসে আমাদের বিয়েতে দাওয়াত দিয়ে গেছে। তাই যেতে হবে সবাইকে, রেডি হয়ে থাকবে। গ্রামের মানুষের একে অপরের ওপর ভালোবাসা দেখে আধার খুশি হয়ে যায়, কিন্তু তার বিয়েতে যেতে ইচ্ছা করছে না। আরও ছোটবেলা থেকে খুব বেশি ঘোরাঘুরি করা পছন্দ করতো না। তাই আধার বলে, দিশাপু, যখন দাওয়াত দিয়েছে তখন যেতে তো হবে, কিন্তু আমার এইসব বিয়েতে যাওয়া পছন্দ না। তোমরা যাও, আমি যাব না। দিশা কথা শুনে বলে, শোনো আধার, গ্রামের সবাই তোমার কাজে অনেক খুশি, সবাই তোমার প্রশংসা করছে। তোমার ভালো ব্যবহার, কাজের প্রতি নিষ্ঠা, এসব করার জন্য সবাই তোমাকে পছন্দ করে, তাই তোমাকে যেতে হবে। দিশার কথা শুনে আধার কি বলবে? সবাই যখন যেতে বলেছে তাকে যেতে হবে। নিজের বিয়েতে এনজয় করতে পারে নাই, কিন্তু অন্য কারো বিয়েতে এনজয় করতে সমস্যা কোথায়? ওকে দিশাপো, সবাই যখন চায় তাহলে বিয়েতে যেতে রাজি আমি। আর গ্রামের মানুষের জন্য যেটুকু করা দরকার তাই করেছি। দিশায় একটু খুশি হয়ে বলে, আধার, তুমি অনেক ভালো মেয়ে। স্যার যখন জুনিয়র হিসেবে তোমার নাম রেফার করেছে তখন একটু সন্দেহ হয়েছে। স্যার মনে হয়েছে কোনো পার্সোনাল কারণে, কিন্তু তোমার কাজ দেখে মনে হলো তুমি সত্যি যোগ্য এই কাজে আসার জন্য। আধার অনেক খুশি হয়েছে দিশার কথা শুনে। রাতের তারার দিকে তাকিয়ে রয়েছে আর নিজের মাকে মিস করছে। ওর যখন মায়ের কথা মনে পড়ে তখন আকাশের দিকে তাকিয়ে থাকে। মা, আজকে আমি অনেক খুশি। তুমি সব সময় চাইতে আমি যেন ডক্টর হই, তাই ছোটবেলা থেকে পড়াশোনার বিষয়ে তুমি খুব কঠোর ছিলে। গ্রামের সবাই আমার চিকিৎসা পেয়ে অনেক খুশি হয়েছে মা। তুমি যদি আজকে থাকতে তাহলে কত খুশি হতে। আধার একটু আকাশের দিকে তাকিয়ে থেকে বিয়েতে কি পরে যাবে সেটা ঠিক করতে থাকে। একটা লাল শাড়ি ঠিক করে পরবে বলে। অন্যদিকে ফারিস আর ফাহিমকে একটা সুন্দর ঘর দিয়েছে যাতে তারা থাকতে পারে। আর গ্রামের সবাই ওদের অনেক যত্ন করছে। আর টুনি সবসময় খেয়াল রাখছে ফারিসের কিছু লাগবে কিনা। আচ্ছা ফারিস, তুই গ্রামে আসার পর থেকে ফোন নিয়ে বসে গেলি কেন? সারাদিন ফোনে কি তোর গ্রামে এসেছি একটু ঘুরবো তা না, সারাদিন ফোন? ফাহিমের কথা শুনে ফারিস মাথা তুলে দাঁড়ায়। আসলে ফাহিম একটা বিরক্ত, নিজের কোনো কাজ নাই আর সবসময় ওকে বিরক্ত করে। শোন ফাহিম, আমি তোর মতো সারাক্ষণ মোবাইল নিয়ে মেয়েদের সাথে কথা বলি না। আমি একজন এমপি, তাই কাজে বিজি থাকতে হয়। আমি গ্রাম দেখতে পারবো সময় করে, যখন তুই সব পেয়ে সব দায়িত্ব ঠিক করে পালন করবি। সারাদিন থাকবি মেয়েদের সাথে প্রেম করা নিয়ে, একটা কাজ ঠিক করতে পারবি না। ফাহিম বলে, শোন, আমি নিজের কাজ খুব ভালোই করতে পারি, শুধু তুই চোখ খুলে দেখ। আর মেয়েদের সাথে সবসময় কথা বলি না আমি। হুম, কত ভালো কাজ করেন আপনি সেটা আমি জানি। একটা রাস্তার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি তার কোনো খবর রাখেন নাই। এখন রাস্তায় কোন খাতে কত খরচ হয়েছে সেটা আমাকে জানতে হচ্ছে। আর মেয়েদের সাথে আপনি সবসময় কথা বলেন, এই ছোট থেকে কত প্রেম করেছেন সেটা খুব ভালো করেই জানি আমি। শোন, আমি তো প্রেমে করেছি, কিন্তু তুই কিছু করতে পারলি না। আর এখন বিয়ের পর বইয়ের থেকে দূরে থাকতে হচ্ছে। শোন, যদি আমার বিয়ে হতো তাহলে 7 দিনে এক বাচ্চার বাপ হয়ে যেতাম। আর তুই বাচ্চার বাপ কি করে হবি? বাসরটাই ঠিক মতো করতে পারলি না। ফাহিমের কথা শুনে ফারিস অবাক। 7 দিনে এক বাচ্চার বাপ হওয়া কি সম্ভব? ফাহিমের সাথে কথা বললে নিজের মান সম্মান যাবে সেটা বুঝতে পারে, তাই উঠে চলে যায়। তুই থাক, আমি যাই। আর ফোন করে তোর মাকে বলবো যেন তাড়াতাড়ি তোর বিয়ে দেয়, তাহলে তুই 7 দিনে এক বাচ্চার বাপ হতে পারবি। সকাল হয়ে যায়। আধার রেডি হয়ে নিচে আসে। বিয়েবাড়িতে যেতে হবে। সবাই বেরিয়ে পড়ে। বিয়েবাড়িতে পৌঁছাতে গ্রামের সকলেই তাদের অনেক সুন্দর করে আপ্যায়ন করে। আরে তোমরা এসে পড়েছ, আসো আসো। সবাই ঘরে ঢুকে যায়। তখন আধার নিজের রুমে যায়। বাকি সবাই নিচে আছে, কিন্তু আধারের দাঁড়িয়ে থেকে ভালো লাগছে না। আসলে বিয়েবাড়ি কখনো এত পছন্দ করে না সে। তবে তাদের রেস্ট নেওয়ার জন্য একটা রুম দেওয়া হয়েছে, কিন্তু অনেক রুম,
কোন রুমে ঢুকবে সেটা বুঝতে পারে না। এখানে অনেক রুম আছে, কিন্তু কোন রুমে যাবে সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এই রুম অনেক সুন্দর, এখানে ঢুকে যায়। ফারিস বাহিরে থেকে রুমে আসে। আসলে ফাহিম এত বকবক করছিল, তাই বাহিরে চলে গেছে। কিন্তু এখন ফাহিম বাহিরে আছে, তাই রুমে আসে। কিন্তু হঠাৎ কোনো অপরিচিত মহিলাকে দেখে অবাক হয় ফারিস। ফারিস বলে, আপনি কে? আমার রুমে কি করেন? আর পিছন দিকে তাকিয়ে আছেন কেন? এদিকে তাকান। আধার কারো আওয়াজ শুনে অবাক হয়ে যায়, কিন্তু গলার সুর পরিচিত মনে হয়। তাই পিছনে ফিরে তাকিয়ে ফারিসকে দেখে অবাক হয়ে যায়। আপনি এখানে কি করেন? আমি কি স্বপ্ন দেখছি? ফারিস ওকে দেখে অবাক হয়ে যায়। আধার এখানে কি করছে এই বিয়ে বাড়িতে? আধার, আপনি এখানে কি করেন? আপনার তো মেডিকেলে কাজ, কোথাও যাওয়ার কথা ছিল, তাহলে এই বিয়ে বাড়িতে কেন? হুম, মেডিকেল কাজে এসেছি এই গ্রামে, এখানে সবাইকে দাওয়াত দিয়েছে, তাই এসেছি। কিন্তু আপনার শহরে থাকার কথা ছিল, আপনি এখানে কেন? ফারিস এখন বুঝতে পারে, তার মানে এই গ্রামে আধার কাজে এসেছে। ফারিস বলে, আসলে এই গ্রামে এসেছি টুনির বিয়েতে। টুনির বাবা আমাদের পুরনো লোক, তাই টুনির বিয়েতে আসা। আধার যখন ফারিসের সাথে কথা বলতে থাকে, তখন টুনি ঘরে আসে। আরে তুমি সে মেয়ে, মেডিকেল কাজে এসেছ, কিন্তু তুমি এই রুমে কি করছো? তোমাদের রুম পাশে আছে। ও, আসলে এখানে অনেক রুম, তাই ভুল করে ফেলেছি। আমি নিজের রুমে চলে যাচ্ছি। আর ফারিস, আপনাকে বিরক্ত করে থাকলে সরি। ফারিসের নাম শুনে টুনি অবাক হয়ে যায়। আধার এই নাম কি করে জানে? তুমি ফারিস ভাইয়ের নাম কি করে জানো? তোমরা কি পূর্ব পরিচিত? আধার একটু বিব্রত হয়ে যায় টুনির কথায়। ও সত্যি ঘটনা কি করে বলবে? ফারিস ওকে বলতে না করেছে। আধার নর্মাল হয়ে বলে, আসলে ফারিস ফারহান চৌধুরী, এ শহরের এমপি। ওর নাম কি না জানে? আর উনি আমার বন্ধু তুলির ভাই, তাই ওনার নাম জানি। ও, তুমি তুলির বন্ধু? আচ্ছা, তুমি ওই রুমে আসো। আসলে ফারিস ভাইয়া নিজের রুমে খুব চুপচাপ থাকা পছন্দ করে, কিন্তু আমরা তখন থেকে কথা বলছি, ভাইয়া নিশ্চয়ই বিরক্ত হচ্ছে। আধার খেয়াল করে সে নিজের ব্যাগ থেকে বের করা কিছু জিনিস খাটে রেখেছে, তাই সব গুছিয়ে ব্যাগে তুলতে সময় লাগবে। তাই আধার বলে, আসলে টুনি, আমার কিছু জিনিস খাটে রয়েছে, সেগুলো গুছিয়ে রাখতে সময় লাগবে। তুমি যাও, আমি সব গুছিয়ে পাশের রুমে চলে যাচ্ছি। আর আমি ফারিসকে বিরক্ত করব না, টেনশন করো না। টুনি রুম থেকে চলে গেছে। আসলে বিয়ের কোণে সে অনেক বিজি থাকতে হয়, তাই নিজের রুমে চলে যায়। ফারিস দেখে আধার খাটে থাকা জিনিস গোছাতে শুরু করেছে। ফারিস বলে, আপনি টুনিকে মিথ্যে কেন বললেন যে আপনি আমার নাম এই জন্য জানেন? কারণ আমি এই শহরের এমপি বা তুলির ভাই। সত্যি বলে দিতে পারতেন। আধার কাপড় গোছানো রেখে একটু ফারিসের দিকে তাকায়, আর একটা বিষাদের হাসি দিয়ে বলে, মিস্টার ফারিস ফারহান চৌধুরী, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি নিজে আমাকে বারণ করেছেন সবাইকে সত্যি বলতে। আর সত্যি কি বলবো? আমি কি হই আপনার? 6 মাসের বউ যাকে কয়েকদিন পর আপনি ডিভোর্স দিয়ে দেবেন, নাকি আপনার কাঁধের একটা বোঝা যাকে ঝেড়ে ফেলতে পারলে আপনি বেঁচে যান? ফারিস একটু চোখ সরিয়ে নেয়, কারণ আধারের সে বিষাদের হাসি তার কাছে অদ্ভুত অনুভূতি হিসেবে ধরা দিয়েছে। আধার, আমি কখনো আপনাকে কাঁধের বোঝা হিসেবে দেখি নাই, আপনি ভুল বুঝবেন না। ও, তাই কাঁধে বোঝা মনে করেন না? আমাকে তাহলে কি মনে করেন? নিজের বউ, যাকে আপনি ভালোবাসেন। যদি নিজের কেউ মনে করতেন, তাহলে এই কয়েকদিনে ফোন করতেন। আপনি শুধু আমাকে দায়িত্বই মনে করেন, তাই একদিন ফোন করে জিজ্ঞেস করেছেন হাতের ব্যথা ঠিক আছে কিনা। আমরা ভালো বন্ধু হতে পারলাম না ফারিস? ফারিস নিচের দিকে তাকিয়ে আধারের কথা শুনে। সে এতদিন আধারকে ফোন করে নাই, কারণ আধারকে দেখার মতো লোক ছিল। তাই ফারিস বলে, আমি আপনাকে ফোন করি নাই, কারণ আপনার খেয়াল রাখার মতো লোক ছিল। সে হয়তো আপনার সুন্দর করে টেক কেয়ার করেছে। আধার কাপড় গুছিয়ে ব্যাগে নিয়ে যায়, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। ফারিস, আপনি কখনো বুঝতে পারেন না আমাকে। খেয়াল রাখার মতো লোক আছে অনেক আমার, কিন্তু সবাই তো আপনি না। সবার কাছ থেকে টেক কেয়ার চায় না আমার, কিন্তু কার কাছ থেকে চাই সেটা হয়তো আপনি কখনো বুঝতে পারবেন না। আমি আসি। অন্য রুমে যেতে বলে। ফারিস কোনো কথা বলে না, শুধু তাকে আধারকে যেতে দেখে, কারণ কোনো উত্তর তার জানা নাই। কি বলবে সে জানে না। আধারকে নিয়ে কি ফিলিংস তার? আসলে কি কোনো ফিলিংস আছে?
শুধু মনে মনে কিছু কথা বলে। সরি আধার, আমি জানি না আপনি আমাকে ভালোবাসেন কিনা, কিন্তু একটা কথা জানি, হয়তো 6 মাস পরে আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে, কিন্তু কোথাও এই চোখের তারাই আপনি থাকবেন। আধার পাশের রুমে চলে যায়। দিশার আরো অনেকে এই রুমে অপেক্ষা করছে। দিশা ওর দিকে এগিয়ে এসে বলে, আরে আধার, তুমি এখানে কোথায় ছিলে তুমি? সবাই তোমাকে খুঁজছে। আধার নিজের মনে ওঠা বেদনার ঝড় শান্ত করে নর্মাল হয়ে বলে, আসলে এমন জায়গায় গিয়েছি যেখানে আমার কোনো জায়গায় নেই, শুধু আছে বোঝা। আধারের কথা দিশার মাথার ওপর দিয়ে চলে যায়। তাই একটু উৎসুক হয়ে জিজ্ঞেস করে, আধার, তোমার কি হয়েছে? মাথা ঠিক আছে তোমার? কোথায় চলে গিয়েছিলে তুমি? আর বোঝা মানে কার বোঝা তুমি? আধার ব্যাগ রেখে বলে, আরে আমার কথা বুঝতে হবে না তোমার, পাশের রুমে চলে গিয়েছি ভুল করে। আধারের কথা শুনে রুমে থাকা সবাই খুশিতে উঠে দাঁড়িয়ে যায়। কি আধার, তুমি পাশের রুমে গিয়েছো মানে ওই পাশের রুমে থাকা এমপি ফারিস ফারহান চৌধুরীর কাছে? এমপির সাথে কি দেখা হয়েছে? কি বলল তোকে? আমি শুনেছি এমপি নাকি বিয়ে করে নাই, এটা কি সত্যি? আধারের এতক্ষণ একটু দুঃখের মধ্যে ছিল, কিন্তু ফারিসের ওপর সব মেয়ের এত আগ্রহ দেখে মেজাজ খারাপ হয়ে যায়। হুম, তোদের এমপি বিয়ে করেনি, কি করে করবে? তোদের এমপির বিয়েতে সমস্যা আছে। আর যদি বেশি এমপিকে পছন্দ হয়, তাহলে পাশের রুমে আছে দেখে বিয়ে কর। দেখ, তোর এমপি পছন্দ না হলে ব্যাপার না, আমাদের অনেক পছন্দ। কি ভালো দেখতে, পুরো হিরো। যদি এমপির বউ হতে পারি, তাহলে কপাল খুলে যাবে। সবাই আমাকে দেখে ভয় পাবে। কি দারুণ বিষয়। যাই, এমপিকে দেখে আসি। আধার কিছু বলে না, কিন্তু অবাক বিষয়, সব মেয়েরা সত্যি এমপি রুমে চলে যায় তাকে দেখতে। রাগ হচ্ছে। এখন বুঝতে পারছি ফারিস কেন সবাইকে বিয়ের কথা বলতে বারণ করেছে। আসলে উনি সিঙ্গেল সেটা সবাইকে জানাতে চায়, যাতে মেয়েরা ওনার প্রেমে পড়ে যায়। ঘরে তো সুন্দর বউ থাকতে চোখে পড়ে না। কত শখ ছিল আমার জামাই চোখের তারাই রাখবে আমাকে, কিন্তু একটা অন্ধ জামাই পেয়েছি, জীবন পুরো কচুগাছ হয়ে গেছে। ফারিস পড়েছে বিপদে, কতগুলো মেয়ে তাকিয়ে আছে ওর দিকে। বিরক্ত লাগছে ওর। ফারিস বলে, আপনারা কারা? এই রুমে কি করেন? আর এইভাবে তাকিয়ে থাকার কি মানে? মেয়েরা সবাই ওর দিকে তাকিয়ে দেখে একটু কাছে এসে বলে, আসলে এমপি স্যার, আপনি দেখতে অনেক সুন্দর, খুব ভালো দেখতে। আমাদের একটা আবেদন আছে আপনার কাছে। ফারিস একটু দূরে সরে গিয়ে বলে, জি বলুন, কি আবেদন আমার কাছে? সব মেয়েরা কাছে এসে বলে, আসলে এমপি স্যার, বিয়ের বয়স 18, কিন্তু আমাদের 18 বছর হয়ে গেছে, এখন আমাদের বিয়ে হয় নাই। আপনি একটু আমার বিয়ের আয়োজন করে দেন। ফারিস উঠে দাঁড়িয়ে যায়। আসলে বিয়ের বিষয়ে আপনার পরিবারকে বলেন, তারা হয়তো বিয়ে দেবে। আমি এখানে কি করতে পারি? আমি এমপি, আপনাদের অভিভাবক না। মেয়েরা কিছু বলতে যাবে, তখন টুনি এসে পড়ে। টুনি রুমে ঢুকে দেখে অনেক মেয়ে। তাই টুনি বলে, কি ব্যাপার, সবাই ফারিস ভাইয়ের রুমে কি করছেন আপনারা? আপনাদের রুমে পাশে রয়েছে, সেখানে যান। সব মেয়েরা টুনি উপস্থিতি খুশি হয় নাই, কারণ তারা ফারিসের সাথে কথা বলতে পারে না। আসলে এমপি স্যারের সাথে একটু কথা বলতে চায়। শহরে ওনার সাথে দেখা করার সুযোগ থাকে না, তাই যখন পাশে রুমে আছে, তাই গল্প করতে এসেছি। দেখেন, ফারিস ভাই কারোর সাথে বেশি কথা বলা পছন্দ করে না। সে আপনারা রুমে থেকে চলে যান। ফারিস একটু বেঁচে যায়। টুনি সবাইকে রুম থেকে বের করে দেয়। ফারিস একটু শান্তি হয়ে বসে বলে, ধন্যবাদ টুনি, তুই আজ বাঁচিয়ে দিলি। এই মেয়েরা যেভাবে কথা বলছে, মনে হয় সারা দিনে এদের থেকে বাঁচতে পারতাম না। টুনি একটু রেগে বলে, আচ্ছা ফারিস ভাইয়া, তুমি এমপি হয়ে এত নরম কেন? সবাইকে বকা দিয়ে রুম থেকে বের করতে পারতে। আর বিয়ে না করলে মেয়েরা এমন করবে। বিয়ে করতে সমস্যা কোথায়? ফারিস হাসি দিয়ে টুনির মাথায় হাত দিয়ে বলে, আমার বিয়ের কথা এত চিন্তা করতে হবে না। আজকে তোর বিয়ে, বউ সাজতে হবে তোকে। যা, রেডি হয়ে নে। আর ভাগ্যে যদি কেউ থাকে, তাহলে তার সাথে ঠিক মিলন হবে। হুম, তোমার সাথে কথা বলে পারবো না সেটা জানি, কিন্তু বিয়ে করা দরকার। সব যদি ভাগ্যের উপর ছেড়ে দাও, তাহলে কেমন করে হবে? তুমি বরং মিলন হবে কতদিনে, এসব গান করতে থাকো, কারণ তোমার সাথে কারো মিল হবে না। ফারিস এসে বিছানায় বসে পড়ে। অন্যদিকে সব মেয়েরা রুমে চলে যায়। আধার একটা ভালো ড্রেস পরে বাহিরে আসে। সবার মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? সবার এমপি দেখার স্বাদ মিটেছে?
আর এমপি কেমন অনেক কথা বলেছে সবার সাথে। সবাই মুখ মলিন করে বলে, এমপিকে ভালো করে দেখতে পেলাম না। কোথায় এমপি দেখি মেয়েদের সাথে কথাই বলে না। কত সুন্দরী আমরা, তাতে এমপির কোনো যায় আসে না। আধার একটু হাসি দেয়। সে জানে ফারিস কেমন, মেয়েদের সাথে বেশি মেলামেশা করা পছন্দ করে না। বেশি কেন, একদমই পছন্দ করে না। তাই বিয়েতে বিশ্বাস না করে মনে হয় লোকটা জীবনে কখনো প্রেম করে নাই। যদি করত, তাহলে যে মেয়ের সাথে প্রেম করবে বেচারা সেই মেয়ের কপাল শেষ। আধার বলে, শোন, এমপিকে প্রেমে ফেলা বন্ধ কর। উনি কখনো কোনো মেয়ের দিকে তাকান না, সেটা আমি জানি। তুলির ভাই তো উনি। সব মেয়েরা মন খারাপ করে বসে থাকে। আধার একটু হাসি দিয়ে ছাদে ঘুরতে যাবে ভাবে, বেচারা সব মেয়েরা আমি সারাদিন এমপির সামনে থাকে আমাকে দেখে না, তোদের কি দেখবে। আরো ভালো হয়েছে, খুব শখ আমার জামাইয়ের সাথে কথা বলার। এখন শখ মিটছে। কিছুক্ষণ পর ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। হ্যালো স্যার, বলেন। আমরা গ্রামে এসে পড়েছি, টেনশন করবেন না। শোন, বিয়েবাড়িতে অনেক লোক থাকবে, সবার সামনে ফারিসকে মারা যাবে না। যখন কেউ থাকবে না তখন ওকে মেরে ফেলতে হবে। স্যার, কোনো টেনশন করবেন না। ফারিস ফারহান চৌধুরী আজকে শেষ। ওকে এত গুলি করব, বেঁচে থাকা দূরের কথা, 1 মিনিটেই মারা যাবে। কাজ যেন ঠিক মতো হয়। যত টাকা লাগবে পেয়ে যাবি। যদি ফারিস আমার রাস্তা থেকে চলে যায় তখন সব টাকা আমার হয়ে যাবে। আধার হাসি দিয়ে ছাদে উঠে যায়, কিন্তু নীরব স্যারকে দেখে অবাক হয়ে যায়। নীরব স্যার এখানে আসার পর থেকে স্যারকে দেখে নাই। আধার সবাইকে জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ দেখে নাই। আধার জিজ্ঞেস করে, স্যার, আপনি এখানে কোথায় ছিলেন আপনি স্যার? কালকে থেকে দেখা যাচ্ছে না আপনাকে। নীরব এতক্ষণ চুপচাপ আকাশ দেখছে। বিয়েবাড়িতে অনেক মানুষ রয়েছে, কিন্তু সে চুপ করে রয়েছে। হঠাৎ কোনো পরিচিত মানুষের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকায়। মনের নীরবতা হঠাৎ বিষণ্ণতায় পরিণত হয়েছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বলে, ও তুমি আধার, তুমি ছাদে হঠাৎ। আধার একটু তাকিয়ে নীরবের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রতিদিন যেই মানুষ হাসি খুশি থাকে, আজ সে বিষণ্ণতার সাগরে ডুবে রয়েছে। তার কারণ কি সেটা আধার জানে, কিন্তু কিছু মন খারাপের কারণ থাকলেও তার সমাধান থাকে না। আধার হাসি দিয়ে বলে, তেমন কিছু না স্যার, আসলে সবাই বাহিরে অনেক মানুষ, তাই ছাদে একটু সময় কাটাতে এসেছি। কিন্তু স্যার, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? নীরব হাসি দিয়ে বলে, কেমন দেখাচ্ছে আমাকে? খুব খারাপ দেখতে আমি? আরে না স্যার, সেটা হবে কেন? কিন্তু আপনি সব সময় অনেক পরিপাটি থাকেন আর আমার সাথে কথা বলেন, কিন্তু আজ আপনি শান্ত। কোনো সমস্যা মানে অসুস্থ কি আপনি স্যার? নীরব শান্ত চোখে আধারের দিকে তাকিয়ে থাকে। আধার, তুমি কি সত্যি বুঝতে পারো না আমার সব অসুখ তুমি? নীরব বলে, এমন কিছু না, সব ঠিক আছে। তুমি চিন্তা করবে না, আমার কিছু হবে না। সো তুমি থাকো, আমি যাই। নীরব স্যার চলে গেছে। আধার একটু দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে। ফারিস সবার বকবক শুনে অনেক টায়ার্ড হয়ে যায়, তাই ছাদে ঘুরতে আসে। কিন্তু নীরব আধারকে দাঁড়িয়ে কথা বলতে দেখে ছাদে দাঁড়িয়ে যায়। ফারিস কোনো কথা না বলে আধারের পেছনে দাঁড়িয়ে থাকে। আধার অনেক সময় আকাশ দেখছে, কিন্তু পেছনে পরিচিত মানুষের গায়ের ঘ্রাণ পেয়ে যায়। আধার বলে, আপনি এখানে কি করেন ফারিস? কখন আসলেন? ফারিস একটু অবাক হয়। আধার কি করে জানলো সে এখানে আছে? কারণ ফারিস কোনো শব্দ করে নাই। তাহলে এখনই এসেছি। কিন্তু আপনি কি করে জানলেন আমি এসেছি? আধার হেসে পেছনের দিকে তাকিয়ে বলে, ফারিস, আপনার উপস্থিতি আমি বুঝতে পারি, কারণ আপনার গায়ের ঘ্রাণের সাথে পরিচিত হয়ে গেছি। আর আপনি যে পারফিউম ব্যবহার করেন সেটা আপনার পরিচিত, তাই আমি আপনার এত পরিচিত হয়ে গেছি। তাহলে 6 মাস পরে কি করে ছেড়ে চলে যাবেন পরিচিত মানুষকে? আধার বিষাদের সুর নিয়ে বলে, হুম, পরিচিত মানুষকে ছেড়ে যেতে কষ্ট হয়, কিন্তু পরিচিত মানুষ যদি না চায় আমি তার কাছে থাকি, তাহলে কি করে থাকব? আপনার কি মনে হয় পরিচিত মানুষ কি আপনাকে রাখতে চায়? ফারিস চুপ করে থাকে। তার কাছে বলার মতো কিছু নাই। তবুও পরিস্থিতি ঠিক করতে বলে, আচ্ছা, আপনার বন্ধুরা কোথায়, যারা একটু আগে আমার রুমে এসেছিল? আধার এবার একটু রেগে যায়। এই মেয়েদের খোঁজ করছে কেন ফারিস? কোথাও ওদের মধ্যে কাউকে পছন্দ হয়ে গেছে সেজন্যই জিজ্ঞেস করছে? আমার বন্ধুরা কোথায় সেটা জেনে আপনি কি করবেন? ওদের সাথে কি কথা বলতে ইচ্ছে করছে? ডেকে দিব ওদের? আরে না, ওদের ডাকবেন না। সবগুলো ফাজিল। আমাকে বলে, এমপি স্যার, বিয়ের বয়স কত?
আপনার বিয়ের বয়স পার হয়ে গেছে, তাহলে আপনি বিয়ে করেন না কেন? এসব কোনো কথা? আধার হেসে বলে, ওরা সত্যি বলেছে, আপনার বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করতে হবে। ও, আপনি আবার বিয়েতে বিশ্বাস করেন না? অন্য শহরের এমপিকে দেখেন, তারা বিয়ে করে 2 বাচ্চার বাবা হয়ে গেছে। কিন্তু আপনি আপনি আমার সাথে অন্য শহরের এমপিদের কোনো তুলনা দেন? ওদের বয়স আর আমার বয়স কি এক? ওদের বাচ্চার বাবা হওয়ার বয়স হয়েছে, তাই হয়েছে, কিন্তু আমার বয়স হয় নাই, সেজন্য বাচ্চার বাবা হই নাই। ও, তাই? তাহলে আপনার বয়স কখন হবে ফারিস? যখন মাথার সব চুল পেকে যাবে? মনে হয় সামনের কিছু চুল পেকে গেছে। এবার ফারিস রেগে যায়। চুল পেকে গেছে মানে? আধারক্ষী বুড়ো বলল। ফারিস রাগ করে বলে, শুনুন, এখন 14 বছর বয়সের মানুষের চুল পেকে যায়। এখন তাদের কি বাচ্চার বাবা হওয়ার বয়স হয়ে গেছে? হুম, বরাবর মাথায় চুল কয়েকটা পেকে গেছে, কিন্তু আপনার মাথায় চুল অনেক পেকে গেছে। তাহলে কি বরাবর বাবা হওয়ার বয়স হয় নাই? আর এমনি আপনার মতো আনরোমান্টিক মানুষ বাবা হওয়ার আগে বউ পালিয়ে যাবে। চলবে গল্প চোখের তারা তুই, দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।